সুধী দর্শক, আসসালামু আলাইকুম। রোজা অ্যাগ্রো ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিটি গাছে প্রচুর পরিমাণে করলা দেখা গেলেও বেচা বিক্রি শেষে এই করলা চাষে লোকসান হবে বলে জানান কৃষি উদ্যোক্তা মাসুম সিদ্দিকী সুমন। লাভ যদি হিসাব করি আসলে এই ক্ষেত্রে লাভ ওঠানোটা কষ্ট, এক প্রকার বলতে পারেন লস। তার মানে আপনার শুধু টাকা লস না, সময় লস হবে, পরিশ্রমটা লস হবে। এটা তো আসলে কৃষিকাজে ওইটা বলা যায় না। এটা গাছ যদি সব সুস্থ থাকতো, হ্যাঁ, এতদিন আমার 50-60 হাজার টাকা বিক্রি হয়ে যেত। কারণ হচ্ছে এই করলাগুলোর শেপ ভালো না বা ফল যথেষ্ট পরিমাণ আসে নাই। তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের উলুহাট গ্রামে। তিনি এবারই প্রথম 30% জমিতে হাইব্রিড জাতের করলা চাষ করেছেন। দর্শক বন্ধুরা, কেন তিনি করলার চাষ করেছেন, কিভাবে করেছেন এবং করলা চাষে এবার কেন লোকসান হবে সে সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আশা করি প্রতিবেদনটি দেখে আগামীতে যারা করলা চাষ করবেন তারা উপকৃত হবেন। করলা স্বাদে তেতো কিন্তু গুণে ভরপুর। এটি একটি পুষ্টিকর গ্রীষ্মকালীন সবজি। এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, বিটা ক্যারোটিন, ক্যালসিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স, যা ডায়াবেটিস, চর্মরোগ সহ অনেক রোগের মহা ঔষধ। সে কারণেই করলার সারা বছরই চাহিদা রয়েছে এবং বাজারে এর দাম তুলনামূলক বেশি থাকে। করলাটা কেন চাষ করলেন? আসলে করলাটা চাষ করা হচ্ছে এই জন্য যে এটা অল্প দিনের ক্ষেত, আর একই মাছে হচ্ছে 2-3টা ফসল করা যায়। এটা শেষ হইলে আরেকটা করা যায়। একবার মাচা দিলে আর করা লাগে না, এই জন্য হচ্ছে করলাটা করা। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার উলুহাট গ্রামের একজন কৃষি উদ্যোক্তা মাসুম সিদ্দিকী সুমন। তিনি এবছর 30% জমিতে হাইব্রিড জাতের করলা চাষ করেছেন। তিনি জানান, মার্চ মাসের মাঝামাঝি সময়ে জমিতে কয়েকটি চাষ দিয়ে বিভিন্ন ধরনের জৈব সার ও রাসায়নিক সার মিশিয়ে মাটি প্রস্তুত করেছেন। তারপর মালচিং পেপার বিছিয়ে 3 ফিট পর পর এক একটি বীজ রোপণ করেছেন বলে জানান এই কৃষি উদ্যোক্তা। প্রথমে চাষ দিছি, 2-3টা চাষ দেওয়ার পরে হচ্ছে লাস্ট চাষের আগে সব সারগুলো, রাসায়নিক সারগুলো দিছি, সাথে হচ্ছে জৈব সার দিছি। একবারে জৈব সার দিলে হচ্ছে এই জমিগুলাতে চাষ করা কষ্টকর হয়ে যায়। কারণ রাসায়নিক সার দিতে 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 এখন আর ওই রাসায়নিক সার ছাড়া হয় না। তো রাসায়নিক সার, জৈব সার দিয়ে, আর তার আগে হচ্ছে তার সাথে মিশাই দিছি আপনার ট্রাইকোডার্মা মিশাই দিছি, যাতে মাটিটা একটু শোধন হয়, পরজীবগুলো মারা যায়। আর হচ্ছে আপনার এইখানে প্রায় 200 কেজি মতো ভার্মি কম্পোস্ট দেওয়া আছে, আর বাজারের যে ট্রাইকো কম্পোস্ট ওইটাও দেওয়া আছে। আর আগে গোবর সার ফেলানো ছিল এখানে। তো দেন হচ্ছে তারপরে চাষ দিলাম। চাষ দেওয়ার পরে আপনার বেড করে এরকম এরকম নালা করে করে মালচিং করে দিছি। কয়টা চাষ দিয়েছিলেন? এটা আমার এখানে দেওয়া আছে 3টা চাষ দেওয়া আছে। আর সার কি পরিমাণ দিয়েছেন? সার হচ্ছে একটা মোটামুটি 1 বিঘার জন্য যেরকম লাগে ওই অনুপাতেই দিছি। রাসায়নিক সারটা? রাসায়নিক সারটা ওই টিএসপি, পটাশ, আর হচ্ছে আপনার বোরন দেওয়া আছে, জিঙ্ক দেওয়া আছে। ওই মাত্রা মোটামুটি একটা মাত্রা ঠিক করে মাত্রা মতো দেওয়া আছে। বা আপনার এইখানে ওই 5G-টা দেওয়া আছে, যেটা হচ্ছে পোকামাকড়ের জন্য কাজ করে, ওইটা দেওয়া আছে। আর আরও কিছু কিছু হয়তো বা দেওয়া ছিল, মনে নাই এক্সাক্ট। দেওয়ার পরে হচ্ছে চাষ দিলাম। চাষ দেওয়ার পরে হচ্ছে কোদাল দিয়ে হচ্ছে বেড করা, বেড করার পরে মালচিং করে দেওয়া। কত টাকার মালচিং লাগছে এখানে? এইখানে মালচিং লাগছে আমার হচ্ছে এগুলো সবই হচ্ছে 4 ফিটের মালচিং, ডাবল বেড। তো 4 ফিটের মালচিং আমার 1.5 রোল মালচিং লাগছে। তাতে আনুমানিক দাম আসছে 9,000 টাকা, একটু কম বেশি সামান্য, ওভারঅল 9,000 টাকা। আচ্ছা, মালচিং বিছানো থেকে এই মাচা দেওয়া পর্যন্ত কি কি করলেন বলেন? মালচিং বিছানোর পরে হচ্ছে আমাকে কাজ করতে হয়েছে, এই যে ছিদ্রগুলো করা লাগছে, একটা নির্দিষ্ট দূরত্ব পর পর আমাকে ছিদ্র করছি। ছিদ্র করার পরে হচ্ছে বীজটা দেওয়া হয়েছে। বীজ দেওয়ার সময় আমি আবার প্রত্যেকটা হোলের ভেতর আমার ভার্মি কম্পোস্ট দেওয়া আছে, যাতে চারাগুলো একটু ভালো হয়। এরপরে হচ্ছে বীজগুলো লাগাই দিছি। লাগানোর পরে আমি এই যে মাচাটা তৈরি করছি। এই মাচাটা দূরত্বে একটা বীজ দিয়েছেন? আমার দেওয়া আছে 3 ফিট দূরত্বে। আমার মনে হচ্ছে একটু কনজাস্টেড হয়ে গেছে,
একটু ঘন হয়ে গেছে, আমি এর পরের বার চেষ্টা করব আর একটু দূরত্ব বজায় রেখে, যাতে গাছগুলো এই করলার ক্ষেত্রে বিশেষ করে গাছগুলো যত স্পেস পায় আমার মনে হয় যে করলার ক্ষেত্রে আরো অনেক সুন্দর হয় বা ফল বেশি দেয় একটু দূরত্ব দিলে, মোটামুটি 4 ফিটের কম না। আচ্ছা, বীজ রোপণের পর থেকে কি কি করলেন? বীজ রোপণের পর থেকে আমি হচ্ছে এই যে মাচাটা করলার জন্য মাচাটা করছি, এই যে এই বাঁশগুলো দিছি, বাঁশগুলো দিয়ে এই যে নেট দেওয়া আছে, উপরে নেট দেওয়া আছে, এগুলা কমপ্লিট করছি টোটালি। তারপরে গাছগুলো আস্তে আস্তে যখন একটু 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 করে বড় হয়েছে তখন হচ্ছে আপনার এই সুতাগুলো ধরে দিয়েছে, গাছ আস্তে আস্তে বড় হওয়া শুরু করছে। এরপরে আপনার জমির জো বুঝে হচ্ছে পানি দেওয়া হয়েছে, এই পানিতে কি লাগবে বা নিয়মিত হচ্ছে স্প্রে করা হয়েছে। তার মানে মালচিং বিছানোর পর থেকে আর কোনো সারটার দরকার হয় নাই? না না না, অবশ্যই দরকার আছে। সেটা হচ্ছে আপনার গাছের গ্রোথ দেখে সারগুলা, যেমন আপনার ফল আসে যখন তখন হচ্ছে ওর খাবারের প্রচুর দরকার হয়, তখন হচ্ছে আমরা ওই এই যে নালীগুলো আছে নালীগুলোতে হচ্ছে আপনার উপরে সারগুলো দিয়ে দিলে পরে পানি ছেড়ে দিলে মোটামুটি হচ্ছে ও নিয়ে নেয়। যখন শিকড় টিকড় ছেড়ে দেয় একটু গাছ বড় হয়ে যায়, এই 40-45 দিন বয়সে বা 35 দিন বয়সে যখন ফুল ফল আসা শুরু হয়। এবছর অতিরিক্ত গরম পড়ায় করলা গাছে রোগবালাই বেশি দেখা যাচ্ছে। তার মধ্যে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এবং পাতা কুঁকড়ে যাওয়া রোগ বেশি দেখা গেছে। পাশাপাশি ফল শুকিয়ে ছোট অবস্থায় ঝরে পড়ছে। সেজন্য নিয়মিত পানি সেচ এবং প্রতি সপ্তাহে 2 বার ছত্রাকনাশক ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে বলে জানান মাসুম সিদ্দিকী সুমন। কীটনাশকে দেওয়া হয় একটা কারণে, সেটা হচ্ছে এই সাদা মাছি আছে আর হচ্ছে মাকড় আছে। এই সাদা মাছি মাকড় খুব ঝামেলা করে, এটার প্রতিরোধী যে ওষুধগুলো আছে ছত্রাকনাশক কীটনাশক এগুলো দিলেই হয়। আর এমনি ছত্রাকের জন্য তো হিউজ পরিমাণ ছত্রাকনাশক বাজারে আছে, ওর ভেতর থেকে ভালো টালো দেখে দিলে কাজ হয়। কয়দিন পর পর দেন ছত্রাকনাশক আর কীটনাশক ছত্রাকনাশক? এটা 4 দিন গেলে দেওয়া। তা আপনারা তো শুধু আপনি না, সারা বাংলাদেশের চাষিরা 3 দিন 4 দিন পর পরই কীটনাশক ব্যবহার করেন, কিন্তু এর মধ্যে আবার ফল উঠান। তা আমরা তো মোটামুটি বিষই খাচ্ছি, মোটামুটি ফল না খেয়ে বিষ খাচ্ছি আর কি। এখন এই আমাদের আবহাওয়া বলেন আর মাটি বলেন, এই বিগত 20-30 বছর ধরে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে এই মাটি, যে এই মাটিতে আপনি ইচ্ছা করলেও ভালোভাবে রাসায়নিক সার ছাড়া কোনো কিছু তৈরি করতে পারবেন না। আচ্ছা, আবহাওয়া পরিবেশ পরিস্থিতি এমন হয়েছে, এত রোগ বালাই পোকামাকড় আগে ছিল না, বিভিন্ন কারণে হয়ে গেছে। তো আমাদের সমন্বিত উদ্যোগ বা গভর্নমেন্টের উদ্যোগ ছাড়া এর থেকে আমরা বেরোইতে পারবো না। যে আমরা জৈবিক উপায়ে যাইতে হলে আমাদের যতটুকু সদিচ্ছা দরকার তার চেয়ে বেশি দরকার গভর্নমেন্টের অফিসের, কৃষি অফিসের, যে তারা যদি সর্বাত্মকভাবে এই চেষ্টাটা চালায় একদিনে এটা কখনোই সম্ভব না। এটা হচ্ছে কি ধীরে ধীরে অন্য একটা পথ দেখাই দেবে যে আপনারা এইভাবে এইভাবে যান, এইভাবে যান, আমরা আছি সহযোগিতা করতেছি, বা যেভাবেই হোক, বুদ্ধি দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, আর্থিকভাবে হোক, যেভাবে হোক এর থেকে বের হয়ে আসতে হবে। এই যে আমি চাষ করতেছি, আমি নিজেই এগুলো খাই, এখন বাধ্য হয়ে গেছি। কৃষি অফিস থেকে আপনাদের কি কোনো সহযোগিতা করে না, কিংবা জৈব বালাইনাশক ইউজ করেন এরকম কোনো পরামর্শ দেয় না? তো ওনরা মানে অতটা কৃষকের সাথে আন্তরিক না সারা বাংলাদেশেই। আমার খোঁজটা রাখতেছে, কিন্তু প্রান্তিক, একেবারে প্রান্তিক যারা 1 বিঘা 2 বিঘা জমি বর্গা চাষে, তার খোঁজ ওইভাবে আসলে তারা নেওয়া সম্ভব হয় না, নেয়ও না। বীজ রোপণের 2 মাস পর থেকে করলা বিক্রি শুরু হয়েছে। এই 30% জমি থেকে প্রতি সপ্তাহে 2 বার করলা বিক্রি করা হচ্ছে, যা প্রতি 3 দিন পর পর 150 থেকে 200 কেজি করে করলা ওঠানো হচ্ছে। এই 30% জমিতে করলা চাষ করতে সর্বসাকুল্যে 50,000 টাকা খরচ হয়েছে। গাছে প্রচুর পরিমাণে করলা দেখা গেলেও অতিরিক্ত তাপদাহের কারণে ফল বিক্রি উপযোগী হতে দেরি হচ্ছে। এছাড়া গাছগুলো শুকিয়ে মারা যাচ্ছে। সেজন্য করলা চাষে এবার লোকসান হবে বলে জানান এই কৃষি উদ্যোক্তা মাসুম সিদ্দিকী সুমন। যে বিঘাতে 40 থেকে 50,000 টাকা খরচ হয়, কেউ যদি একেবারেই কাজ না করে, সম্পূর্ণ পরের উপর দিয়ে এই মালচিং, বাঁশ টাস বা সবকিছু সার ঔষধ এইরকম ভাবে তৈরি করতে গেলে 40 থেকে 50,000 টাকা লাগবে। এরপর আরো খরচ আছে, কীটনাশকের খরচ আছে, পানির খরচ আছে, লেবারের কস্ট আছে। এটা আসলে কতদিনের ফসল? এটা জাতের উপর ভ্যারি করে, যত্নের উপর ভ্যারি করে। এখন 90 দিনের ফসল বা 110 দিনের ফসল, কিন্তু কেউ কেউ যত্ন করলে 4 মাস থাকে। এ পর্যন্ত কেমন বিক্রি হয়েছে? 30, 35, 40,000 টাকা বিক্রি করছে, 30-35,000 টাকা এরকম বিক্রি হয়েছে। আজকে কত মন করলা বিক্রি করলেন? আজকে আমি এক পাশে তুলছি, খাওয়ার জন্য কিছু রাখছি, আর হচ্ছে 100 কেজি, এক্সাক্ট 100 কেজি তুলছি। আচ্ছা, তার মানে 3 দিন 4 দিন পর পর আপনি 100 কেজির মতো করলা বিক্রি করেন? না, 3 দিন 4 দিন পর পর 100 কেজি হবে না, এই 100, আর এই ক্ষেত্রে যদি ভালো থাকে
তাহলে 200 কেজি। 200 কেজি, হ্যাঁ, মানে হ্যাঁ। 3 দিন পর পর 150-200 কেজি তোলা যায়। এটা হচ্ছে মানে মিডিল একটা হিসাব। হ্যাঁ, এই হ্যাঁ। ক্ষেতটায় যদি ভালো থাকতো আপনার হচ্ছে 300 কেজি উঠানো কোনো ব্যাপার না, সপ্তাহে 600 কেজি। আচ্ছা, তা এখন কেমন দাম পাচ্ছেন? এখন আজকে বাজারে দিচ্ছি, ওনারা হচ্ছে 35 টাকা করে দিছে। আগে একটু দাম বাড়তি ছিল, এখন কমে গেছে। পাইকারি? আজকে হ্যাঁ, পাইকারি। এটা তো আসলে কৃষিকাজে ওইটা বলা যায় না, এটা গাছ যদি সব সুস্থ থাকতো হ্যাঁ। এতদিন আমার 50-60 হাজার টাকা বিক্রি হয়ে যেত। কারণ হচ্ছে এই করলাগুলোর শেপ ভালো না বা ফল যথেষ্ট পরিমাণ আসে নাই, হুম, হুম। তুলনামূলক যথেষ্ট পরিমাণ আসে নাই। তুলনামূলক যথেষ্ট পরিমাণ আসলে 60-70 হাজার টাকা প্রথমে বিক্রি হয়ে যেত, প্রথমে যখন শুরু হয়েছে বিক্রি। হুম, এরপরে একবার শেষ হওয়ার পরে আবার কিছুদিন রেস্ট নেবে, এই 5-10 দিন 20 দিন 5-10 দিন রেস্ট নেবে, এরপর আবার আগা ডোগা ছাড়বে, আবার নতুন করে হচ্ছে আবার এভাবে 2-3 বার আসে করলা। মানে এই ক্ষেতের লাভ যদি হিসাব করি, আসলে এই ক্ষেতের লাভ ওঠানোটা কষ্ট। এই ক্ষেত্রে আশা করতেছি লাভ হবে না, যদি আর্থিকভাবে বলেন যে লাভ হবে না, কিন্তু একটা লাভ আছে। লাভ হুম। আছে কি, এই যে যে আমি মাচাটা করছি, হ্যাঁ। এই মাচাটা হচ্ছে একদিনের না, এই ফসলের জন্য না, এই হুম। মাচাটা আরো এরকম 2টা ফসলের জন্য। হুম। তো যখন আমার এই ফসলটা উঠে যাবে হুম। তখন হচ্ছে এরপরে আবার আমি 10 দিন বা 15 দিন গ্যাপ দিয়ে হুম। এইখানে আমি অন্য একটা ফসল করব। হুম। তো সেই ফসলে আপনার এতটা কষ্ট যাবে না, সবই আমার রেডি আছে, শুধুমাত্র লেবার কষ্ট যাবে, বীজের কষ্ট যাবে, ওষুধের কষ্ট যাবে, পানির কষ্ট যাবে। তো এরপরে কি করবেন এখানে? এরপরে শশা করব। আমার যেমন এই 50,000 বা 60,000 টাকা খরচ হবে, তখন দেখা গেল যে 20,000 টাকা খরচ হবে, 15,000 টাকা 20,000 টাকা খরচ হবে। কিন্তু আপনার এখন তো এই যে করলা চাষ করে 3 মাস, তো আপনার টাইমটা নষ্ট হলো। এখন টাইম তো আসলে এই ক্ষেতের জন্য টাইম নষ্ট হইলো। এই ক্ষেতটা যদি ভালো থাকতো তাহলে তো আমার নষ্ট হইতো না বা আর্থিকভাবে এতটা ক্ষতিগ্রস্ত হইতাম না। হুম। আমি তো আশা করছি যে এই ক্ষেত থেকে আমার 1-1.5 লাখ টাকার করলা বিক্রি করব। হুম। হুম। এরকম আশা করি তো কৃষক চাষ করে, এবং সেটা পসিবল, সম্ভব। দর্শক বন্ধুরা, এবছর দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ চলায় কৃষিতে বিরূপ প্রভাব পড়ছে। প্রখর রোদে শুকিয়ে যাচ্ছে ফসল, নষ্ট হচ্ছে ফলন, সেচ দিয়েও শেষ রক্ষা হচ্ছে না। এদিকে পোকার আক্রমণে ব্যবহার করতে হচ্ছে অতিরিক্ত কীটনাশক, যাতে বাড়ছে উৎপাদন ব্যয়। ফসল রক্ষায় প্রয়োজনে পলিশেড কিংবা নেট শেড ব্যবহার করলে করলা চাষে এবছর হয়তো লাভ না হলেও লোকসান হতো না, এমনটি জানাচ্ছিলেন এই কৃষি উদ্যোক্তা। ভালো থাকবেন, রোজা অ্যাগ্রো ইউটিউব ও ফেসবুক পেজের সাথেই থাকবেন।